সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিতদের সাম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছে সংশোধনী আসছে স্থানীয় নির্বাচনে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে এই সময় উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাই। এবং যেটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয়টা রেখেছে যে সংশোধনী আসছে স্থানীয় সরকার নির্বাচনে, এবং 20শে জুলাই 2026-এর খবর অনুযায়ী আমরা যদি ইসির যে বিষয়গুলোতে পরিবর্তন চাচ্ছে বা যে বিধানগুলো যুক্ত চাচ্ছে সেটা যদি একটু জেনে নিতে চাই শুরুতেই, সেটা হলো যে জাতীয় সংসদ নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন, না অর্থাৎ সেনা মোতায়েন থাকবে এমনটা তারা চাচ্ছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন বিধান যুক্ত করার প্রস্তাবও করতে যাচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি। তবে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার চিন্তা আপাতত নেই। শুরুটা করতে চাই, নির্বাচন সংশোধনী আসছে এবং এই সমস্ত সংশোধনী নিয়ে মানে এখন সরকারের কাছে যাওয়ার অপেক্ষায় রয়েছে এই সংশোধনীগুলো, এই প্রস্তাবনাগুলো। আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? না, নির্বাচন কমিশন যে তিনটা প্রস্তাবের কথা আপনি বললেন, আরো আছে মানে প্রথম তিনটা নিয়ে আলোচনা করি। এই তিনটা প্রস্তাব তো ভালো। যেমন ধরেন, তারা স্থানীয় সরকার নির্বাচনও সেনাবাহিনীকে মাঠে রাখার ব্যাপারটা তুলে ধরেছেন। আর সেনাবাহিনী মাঠে থাকলে, সেনাবাহিনী যদি স্থানীয় নির্বাচনের সময় আমরা সেনাবাহিনীর সহায়তা পাই, যদি সরকার এটা অনুমোদন করেন, কারণ একটা সরকারের অনুমোদন লাগবে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হতে পারে এবং হওয়ার সম্ভাবনা আছে। এটা ভালো প্রস্তাব। এখন দেখতে হবে যে সরকার এটা গ্রহণ করেন কিনা, কারণ এটা নতুন করে তাহলে ইনক্লুড করতে হবে। এর আগে আমরা সেনা মোতায়েন দেখেছি আমাদের জাতীয় নির্বাচনে, সুতরাং এখানে ছিল না, এখানে ইনক্লুড করতে পারেন তারা। দ্বিতীয় যেটা হচ্ছে যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, যেমনভাবে পার্লামেন্টে তারা নির্বাচন করতে পারেন না। দ্বৈত নাগরিকত্ব বলতে আমার দেশের নাগরিক আছেন, আবার বিদেশের নাগরিক, তো বিদেশেই থাকেন, বিদেশেই বসবাস করেন, বিদেশি পাসপোর্ট আছে, স্বাভাবিকভাবে তাদের তো ওই নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টিও কিন্তু ওগুলো তো আছেই, আগে থেকেই আছে। সুতরাং এগুলোতে তারা নির্বাচনে অযোগ্য হবেন, ঠিক আছে। তৃতীয় বিষয়টা হলো যে তাদের এখন চিন্তা নাই, মানে এখন চিন্তা নেই, পরে চিন্তা করবেন কিনা এটা তো আমরা জানি না। সুতরাং এখন চিন্তা নেই কি কার্যক্রম নিষিদ্ধ। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর প্রতিদিন আমরা যখন টকশোগুলো শুনি বা অংশগ্রহণ করি তখন আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে হয়। তাই যে একটা আলোচনা ওরাই তো দিল আমাদেরকে, তাই না? আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছে এখন। তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরকে এই নির্বাচন থেকে বের করে দেওয়া বা নির্বাচনের তাদেরকে করতে না দেওয়া, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সে দলটিকে নিয়ে আলোচনা কেন করি? এবং আমরা যতদূর জানি যে সেই দলের যিনি সভাপতি বা সর্বোচ্চ নেতা, তার কোনো বিবৃতি কিংবা তার কোনো বার্তা সেটিও গণমাধ্যমে প্রকাশ করা নিষিদ্ধ, অনেকটা নিষিদ্ধ। হ্যাঁ, সরকার নিষিদ্ধ করেনি, হ্যাঁ, আদেশ আছে। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কেন আলোচনা করছি? আলোচনা করে কি আমরা তাদেরকে আসলে যে নরমালাইজ করার চেষ্টা করছি? আমরা কেন নরমালাইজ করবো? ইলেকশন কমিশনই তো আলোচনার সূত্র দিয়ে দিয়েছে আপনাকে। আমি তো আলোচনা করতে আসিনি আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে। আপনি ইলেকশন কমিশনের যে তিনটা মেজর পয়েন্ট বললেন, তার মধ্যে এটা একটা অন্যতম পয়েন্ট। তার মানে এটা একটা আলোচনার বিষয় এবং আলোচনা করছে মানুষ। এটা আমি বলবো ইলেকশন কমিশন জনগণের সাইকোলজি বা জনগণের বিষয়টা বোঝার চেষ্টা করছে। তো সুতরাং, এবং আওয়ামী লীগ সম্পর্কে তো কিছু বলার নাই, কার্যক্রম নিষিদ্ধ আছে, তারপরে তো আওয়ামী লীগ নামে যে দলটা আছে, দলটা তো একেবারে বিলীন হয়ে যায়নি। বা রাজনৈতিক কোনো দলকে কোনো নিষেধাজ্ঞা দিয়ে বা বাতিল করে বা একেবারে নিষিদ্ধ করে বিলীন করা যায় না। তার অনেক প্রমাণ দেশে বিদেশে পৃথিবীতে আছে। একভাবেই যায় যখন জনগণ তাদেরকে রিজেক্ট করে। তো ইলেকশন হচ্ছে জনগণের কাউকে গ্রহণ করা অথবা কাউকে রিজেক্ট করার একটা উপায় ইলেকশন, এবং এই কারণে ইলেকশন হয়। এটাই গণতন্ত্র, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি জনগণকে স্বাধীনতা দিবেন, জনগণ ডিসাইড করবে তারা কাকে পছন্দ করেন, কোন দলকে পছন্দ করেন অথবা কোন ব্যক্তিকে পছন্দ করেন। যাদের পছন্দ করবেন তাদেরকে ভোট দিবেন এবং তারাই ইলেক্টেড হয়ে হয়তো যখন সেন্ট্রাল গভর্নমেন্ট হবে, কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতায় আসবেন বা দায়িত্ব গ্রহণ করবেন এবং একটা সরকার গঠন করবেন। স্থানীয় সরকার কিন্তু বাংলাদেশে একটা সরকার, আমাদের আসলে দুইটা সরকার আছে এবং সংবিধানে আছে। এটা সংবিধানে এমন নেই যে স্থানীয় যে
নির্বাচন হবে সেটা কোনো সরকার না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা, মৌলিক জিনিসটা ক্লিয়ার কাট বুঝতে হবে। বাংলাদেশে দুইটা সরকার আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং একটা স্থানীয় সরকার। বরঞ্চ স্থানীয় সরকারকে আপনি আপন সরকার বলতে পারেন, অথবা বলতে পারেন কাছের সরকার। আপনার কোনো জন্ম নিবন্ধন সার্টিফিকেট দরকার, আপনার বিবাহ নিবন্ধন করা দরকার, অথবা আপনার ওই যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ দরকার, অথবা আপনার একটা নাগরিকত্ব সার্টিফিকেট দরকার, মানে আপনাকে না, বা আমার চারিত্রিক সনদ দরকার। আপনি কোথায় যাবেন? আপনি কেন্দ্রীয় সরকারের কাছে যাবেন, এমপি সাহেবের কাছে যাবেন? যাবেন না। আপনি যাবেন আপনার যে কাছাকাছি স্থানীয় সরকার। এই জন্য আমি স্থানীয় সরকারকে বলি আপন সরকার। মানে জনগণের যদি কোনো আপন সরকার থাকে এবং জনগণ যদি ডাইরেক্টলি কোনো সেবা গ্রহণ করার সুযোগ থাকে, সেটা স্থানীয় সরকারের কাছ থেকে। এই জন্য স্থানীয় সরকার যখন বাংলাদেশের সংবিধানটা তৈরি হয়েছিল, স্যালুট টু দেম, যে তারা স্থানীয় সরকারের কিন্তু আলাদা একটা চ্যাপ্টার রেখেছিল, এবং স্থানীয় সরকারের যে একটা স্বায়ত্তশাসিত স্বাধীন সরকার, এটাও তারা উল্লেখ করেছিল, এবং সেটার ব্যাপারে আইন প্রণয়নের কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পরে এই আইনটা করেছি, এবং আমরা যে আইন করেছি তার মধ্যে অনেক কালা কানুন আছে, কালো আইন আছে, অনেক আইন। যেমন ধরেন যে আপনি এখন তো, আগেই তো ছিল, আপনি ধরেন উপজেলা পরিষদের আপনি এমপি সাহেবকে হবে উপদেষ্টা, আর এমপি সাহেব তো ওই জন্য নির্বাচিত হননি, তাকে কি নির্বাচিত করেছে পার্লামেন্টে বসার জন্য। এবং এমপি সাহেবের অনেক কাজ আছে, অনেক কাজ, এমপি সাহেব অনেক কিছুর সাথে যুক্ত। তো আপনি তখন উপদেষ্টা, এবং উপদেষ্টা মানে কি, আপনি স্থানীয় সরকার তো আলাদা সরকার, পৃথক সরকার, এই সরকারের উপর আপনি উপদেষ্টা হতে পারেন না, অন্যান্য স্থানীয় পর্যায়ে নেই। এটা একটা কালো কানুন। দ্বিতীয় কালো কানুন যেটা ছিল, এগুলো আমরা 2009 ওই ফ্যাসিবাদ আমলের সরকারের কথা বলছি। কিন্তু কি কালো কানুন ছিল, যে আপনার বিরুদ্ধে একটা মামলা হলো এবং আপনাকে যদি পুলিশ একটা এফআইআর করে নেয়, তখন আপনি তাকে সাসপেন্ড করে দিতে পারেন। এটা একদম কালো কানুন। কেন? এফআইআর করলেই তো কোনো ব্যক্তি দোষী হয়ে যান না। এফআইআর করার পরে আপনাকে তদন্ত করতে হবে, এবং তদন্ত করার পরে আপনি চার্জশিট দেবে পুলিশ, এবং এই চার্জশিট আদালতে অ্যাকসেপ্টেড হতে হবে। যখন চার্জশিট আদালতে অ্যাকসেপ্ট হয়, কেন আমরা আদালতের অবস্থা নিয়ে আমরা বিতর্ক করতে পারি যে আদালত কি ঠিকভাবে কাজ করে কিনা, আদালত কি ন্যায় বিচার করে কিনা, এগুলো আলাদা বিতর্ক। বাট যখন আদালতে একটা চার্জশিট অ্যাকসেপ্ট হয়, তখন আপনি মনে করতে পারেন যে এটার বিচার হচ্ছে, সুতরাং তাকে এই সময় তাকে সাসপেন্ড করা যেতে পারে। তো এরকম একটা নিয়ম ছিল, কালো কানুন। এবং তারপরে আমাদের যে 18 মাসের যে ইউনূস সাহেবের সরকার, ওনারা এসে তো এক কলমের খোঁচায় সব স্থানীয় সরকার মোটামুটি বাতিল করে দিলেন। মানে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ বাতিল করেন, কিন্তু ইউনিয়ন পরিষদ অনেক জায়গায় তারা প্রশাসক দিলেন। এভাবে চলছিল। এখন পার্লামেন্টে যেটা গেল, সেখানে আইনের মধ্যে এটা বলা হলো যে সরকার, কেন্দ্রীয় সরকার যদি ইচ্ছা করে, যখন তাদের ইচ্ছা হবে, এবং আইনটা এরকমই মোটামুটি, ইচ্ছা মাফিক তারা স্থানীয় সরকার বাতিল করে দিতে পারবেন। তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার দরকার কি? আপনি যদি এরকম বাতিল করতে পারেন, বাতিল করার ক্ষমতা যদি সরকারের কাছে থাকে, তাহলে সরকার যাকে পছন্দ হবে না, বিরোধী দল, অথবা পছন্দ না দিলেও বাতিল করে, এবং তারপর আরেকটা নির্বাচন করবে। সেখানে যেটা দরকার সেটা হলো ওনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের পলিটিক্যাল পার্টি, শাসক দলে অথবা বিরোধী দল যারা আছেন, তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সংবিধান কি বলেছে, সংবিধান স্থানীয় সরকারকে কিভাবে মূল্যায়িত করেছে, কোথায় রেখেছে। দেন আপনি আইনটা তো সংবিধানের থেকে নিশ্চিত হয়, ওখান থেকে আইনটা প্রণয়ন করবেন। এবং আপনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা, তাদেরকে ডিসেন্ট্রালাইজ করে ক্ষমতায়ন করার কথা। এটা আপনি যখন দেখবেন, আপনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নির্বাচনী ইশতেহার দেখেন, একেবারে 90 সাল থেকে দেখতে পারেন, একই রকম মোটামুটি সব সময় বলে যে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করব। কিন্তু আমরা কি দেখি, যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে বসে যান, তখন আর এটা মনে থাকে না, তখন আপনি স্থানীয় সরকারকে কিভাবে চিপার মধ্যে ফেলবেন সেটা করার চেষ্টা করেন। এখন আমি এই যে আলোচনা 3টা পয়েন্টে আজকে আলোচনা করছি, আমরা আরো পয়েন্টে হতে যাব। এখন আমরা আলোচনা করি, দিস আর কসমেটিক বিষয়। এই যে জিনিসগুলো নির্বাচন কমিশন বললো খুবই কসমেটিক, কারণ আমাদের এই স্থানীয় সরকার নিয়ে অনেক কাজ হয়েছে দেশে, অনেকগুলো কমিশনও গঠন হয়েছিল, এবং অনেক কমিশনের রিপোর্ট আছে, কিন্তু রিপোর্ট তো সব সেলফে থাকে, কোল্ড স্টোরেজে থাকে, ওই রিপোর্ট মানে ধুলা পড়ে গেছে, খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু অতি সাম্প্রতিক কালের একটা রিপোর্ট আছে, আমাদের যে ইউনূস গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছিল না, এবং ফাইনালি তারা সংস্কার মানে ওই আপনার সংসদ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা, আর কয়েকটা যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তাদের এই মধ্যেই সীমাবদ্ধ থাকলো। বাট স্থানীয় সরকার নিয়ে কিন্তু একটা ভালো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই সংস্কার কমিটি একটা রিপোর্টও পেশ করেছিলেন। যিনি ওটা চেয়ারম্যান ছিলেন, তিনি এখন পরলোকগত, তিনি ওয়ান অফ দি স্থানীয় সরকার বিশেষজ্ঞ বাংলাদেশের, ডক্টর তোফায়েল, প্রফেসর ডক্টর তোফায়েল। তো উনি
ওনার কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, আমি রিপোর্টটা দেখার সুযোগ হয়েছে। এবং এগুলো কিন্তু অনেক বছর ধরে আমরা আলোচনা করে এই রিপোর্টগুলোর যে বিষয়গুলো আছে, আমি স্থানীয় সরকার যেহেতু সচিব ছিলাম, আমার সাথে অনেকবার তোফায়েল সাহেব, বদিউল আলম সাহেব, অনেকের যারা স্থানীয় সরকার নিয়ে কাজ করেন তাদের আলাপ হয়েছে। এই রিপোর্টের কি, রিপোর্টটা কোথায়? তো এই রিপোর্ট নিয়ে কাজ করবে না প্রথমে, যে রিপোর্টে কি কি বলা হয়েছে, যদি ভালো কিছু বলা হয়ে থাকে আপনি গ্রহণ করবেন। আমরা তো কিছুই করছি না, আমরা যা স্থানীয় সরকার আছে ওইটার একটা নির্বাচন করতে হবে। এবং এখানে আমরা কসমেটিক, আমরা একটু সেনাবাহিনী আনতে হবে, দ্বৈত নাগরিক হলে পারবে না। অমুক নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ দলটির উপরে তেমন কোনো বিষয় নাই, আমরা এখনো কিছু করছি না। এরপরে আরো যা যা থাকবে সবই কসমেটিক। আমাদের যে স্থানীয় সরকার আছে, আপনি স্থানীয় সরকারটা একটু চিন্তা করেন, আমাদের একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে না, যে ভোট দিয়ে যারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছে তারা সংখ্যাগরিষ্ঠ দলকে প্রেসিডেন্ট বলবেন যে আপনি আপনার সরকারটা গঠন করেন। সেভাবে তো একটা সরকার গঠিত হয়েছে। আমরা অনেকদিন ভোট এইভাবে ভোট করার সুযোগ পাইনি। আবার ভোট নিয়ে অনেক কথা আছে, জামাত যেমন মনে করে যে এটা একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেসব কথা না গেলেও আমরা একটা ভোটের মাধ্যমে একটা সরকার পেয়েছি। এবং পার্লামেন্টে যারা মেজরিটি হয়েছে তারা তাদের লিডার ঠিক করতে, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আপনি এখন ইউনিয়ন পরিষদে তাকান, ওটাও পরিষদ। সংসদ যেমন একটা পরিষদ, ওটাও একটা পরিষদ। ইউনিয়ন পরিষদে কি হয়, আমরা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করি এবং 9 জন ওয়ার্ড সদস্য আর 3 জন নারী সদস্য, এই 12 জন নির্বাচন করি। তো আমরা তো প্রথম থেকেই মানে ওই যে 9 জন আর 3 জন 12 জন, ওদেরকে তো আর ওদের কিছু থাকলো না। আপনি পুরা জায়গার ভোটে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবেন। খুব স্বাভাবিকভাবে উনি যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন তাদের সক্ষমতা, তাদের অন্যান্য যোগ্যতা, তাদের টাকা পয়সা বা আরো কিছু, সবকিছু তাদের বেশি থাকে। সুতরাং যারা ওই যে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচিত হয়ে আসেন তাদের সাথে তার তুলনা হয় না। সুতরাং ওই জায়গাটায় একটা প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসন চালু হয়ে যায়। তো আমরা দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন নিলাম 1972 সালের সংবিধানে, তখনই আমাদের এই পরিবর্তনটা আনা উচিত ছিল, আমরা আনি নাই। এখন এই তোফায়েল সাহেবের রিপোর্টে এই পরিবর্তনের কথা বলা হয়েছে যে আমরা একটা পরিষদ নির্বাচন করব, পরিষদ ঠিক করবে তাদের চেয়ারম্যান কি হবে। একইভাবে আমরা একটা উপজেলা পরিষদ নির্বাচন করব। এখন উপজেলা পরিষদে কি হচ্ছে, উপজেলা পরিষদে আমরা এখন যে নির্বাচন ব্যবস্থা রেখেছি, যদি নির্বাচন তারা করেন, আমরা একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি আর 2 জন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করি, তার মধ্যে একজন নারী, মানে মাত্র 3 জনকে আমরা নির্বাচিত করি। আর বাকিরা কারা আসেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, তারা তাদের পদাধিকার বলে উপজেলা পরিষদ। এটা কোনো পরিষদ হলো? এটা তো একটা সিলেক্টেড বডি হয়ে গেল। তাহলে উপজেলা পরিষদে যেটা করতে হবে, আত্মীয়স্বজন সবাই থাকে, যেটা পড়তে হবে, তাহলে আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে প্রতিনিধি আনতে হবে। যদি আনতে চাই, ইউনিয়ন থেকে 2 জনও আসতে পারে। তাহলে প্রত্যেক ইউনিয়নে উপজেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। তারা এসে উপজেলা চেয়ারম্যান এদের মানে সবারই তো আসলে একটা ওই যে শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে। এখানে কি কোনো শিক্ষাগত যোগ্যতার বিষয় এখন ধরা হবে? মানে শিক্ষাগত যোগ্যতা আপনি এটা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই হালকা আলোচনা। আচ্ছা, যে আপনি বললেন যে সকলকে ম্যাট্রিক পাস হতে হবে, মানে এসএসসি, অথবা বললেন সকলকে বিএ পাস হতে হবে। আপনি কি আমাকে গ্যারান্টি করতে পারেন বাংলাদেশে যারা বিএ পাস করেছে তারা আমার সাধারণ যে কৃষক বা আমাদের যে সমাজ সেবক আছেন যিনি কোনো লেখাপড়া করেননি, আরজ আলী মাতব্বরের কথা চিন্তা করেন, আপনি আরো অন্যান্য কবি নজরুলের কথা চিন্তা করেন, সবাই ওরকম মেধাবী না, সেটা আমি বলছি না। বাট আপনি কি মনে করেন যে আমার একজন বিএ পাস মানুষ, আমাদের যে গ্রাম আছে, আমাদের তৃণমূল মানুষ আছে, তাদের মধ্যে যত অনেক মেধাবী মানুষ আছে যারা শিক্ষার আলোটা দেখতে পারেনি, তাদের চেয়ে উপযুক্ত হয়ে যাবে? সুতরাং এটা একটা মানে হালকা কথা যে না বিএ পাস হতে হবে। আরে ভাই, বিএ পাস কেন হতে হবে? উনি যদি মানে আনুষ্ঠানিক শিক্ষা বা এই যে স্কুল কলেজের শিক্ষার বাইরে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে উনি যদি তার শিক্ষার যোগ্যতা থাকে এবং তিনি যদি ওই যোগ্যতার প্রমাণ দিতে পারেন, ঠিক আছে, আপনি ওপেন করেন না। আপনি একটা এমএ পাস, ডক্টরেট, পিএইচডি বা নোবেল লরেট কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাবেন, যেতে পারেন। এবং উনার সাথে একজন কৃষক গণি মিয়া, হি মাইট বি ভেরি পপুলার, এবং উনি ইলেকশন করবেন। দেখেন যে ওই নোবেল লরেট ওখানে পানি খেতে থাকে। মানে স্থানীয় সরকার নির্বাচনটাতে আসলে প্রতিনিধি নির্বাচিত হয় কে কতখানি জনগণের কাছে, ওই যে কাছের সরকার বললাম, আপন সরকার। তো এবারে যে স্থানীয় সরকার নির্বাচন সেটা নির্দলীয় হবে, মানে দলীয় প্রতীক থাকবে না, এটা সব আমরা আগে থেকেই জানি। এবং প্রধানমন্ত্রী নিজে তার দলের নেতাকর্মীদের বলেছেন যে আমি কাউকে জিতিয়ে আনতে পারবো না, তোমাদেরকে নিজের যোগ্যতা বলে জিতে আসতে হবে। সেক্ষেত্রে ধরেন ক্ষমতাসীন দলের যে একাধিক নেতা একই এলাকায় প্রার্থী হতে পারে, মানে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে। আবার কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদের কেউ কেউ
প্রার্থী হন কিনা সেটাও এখন সময়ের ব্যাপার, সেটাও আলোচনায় আছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে আছে। মানে সেজন্যই তো সেনাবাহিনী চেয়েছে হ্যাঁ, তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সেনাবাহিনী কতটুকু মানে মানে ভূমিকা পালন করতে পারবে, আর সব কিছুতে কেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী কেন, পুলিশকে কেন কাজে লাগাতে পারছি না এখন পর্যন্ত আমরা? পুলিশের ব্যাপারটা তো আমাদের একটা মানে ঐতিহাসিক বিপর্যয় বলতে পারেন। মানে বাংলাদেশে পুলিশ 5ই আগস্টের পরে বা তারও আগে পুলিশের সাথে জনগণের মুখোমুখি দেখা, সংঘর্ষ, গোলাগুলি, এত মানুষ নিহত হওয়া, পুলিশকে ঝুলিয়ে লটকায় মেরে ফেলা, তাই না, পুলিশের স্টেশনে আগুন দেওয়া, এসব তো আমরা দেখেছি। তো এটা আন্দোলনের মধ্যে ঘটেছিল এবং আন্দোলনের পরে মানে 5ই আগস্টের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে পুলিশের স্টেশনগুলোতে 400-র বেশি পুলিশ স্টেশনে হামলা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ একেবারে স্টেশন থেকে পালিয়ে গেছে, পুলিশের বাড়িঘরেও আক্রমণ হয়েছে, কিছু কিছু পুলিশ নিহত হয়েছেন, তাদের সংখ্যা নিয়ে আমরা এখন পর্যন্ত জানি না এই সংখ্যাটা কত। তো এই যে পুলিশের যে মনোবলটা ভেঙে দেওয়া হলো 5ই আগস্টের পরে এবং পুলিশের যে বাড়াবাড়ি ছিল, দুটো যখন আপনি মিলান তখন পুলিশকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকার তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা তাদের আইন উপদেষ্টা বা যারা যারা পুলিশের সাথে এমনকি প্রধান উপদেষ্টা, তাদের দায়িত্ব ছিল পুলিশকে মোরাল সাপোর্টটা দেওয়া এবং পুলিশকে পুলিশের কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ করে দেওয়া। ওটা আমরা কিন্তু পুলিশকে সহায়তা করতে দেখিনি, উল্টা আমরা পুলিশের উপরে মব করতে দেখেছি এবং মব করার পরে কোনো কোনো জায়গায় 2-1 পুলিশ অফিসার, খুবই 3-4 জন 5 জন 6 জন হতে পারেন, আমি জানি না, আমার 2-1 জনের কথা মনে আছে। তো এই 2-1 জন পুলিশ অফিসার যখন মবের ব্যাপারে একটু প্রতিক্রিয়া দেখিয়েছেন অথবা ঠেকানোর চেষ্টা করতেন, উল্টা তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, তাদেরকে উইথড্র করা হয়েছে। তার মানে পুলিশের উপর আপনি একটা মবের শাসন চালু করে দিয়েছিলেন। এই মবের শাসনটা অলমোস্ট 17 মাস মানে ইলেকশনের 1 মাস আগ পর্যন্ত মোটামুটি মব যা বলতো তাই পুলিশকে করতে হবে, মব পুলিশকে বেরোতে দেবে না, পুলিশ কিছু করতে পারবে না। তো আপনি এইভাবে পুলিশের মনোবলটা একদম নষ্ট করে দিয়েছেন। যে সমস্ত পুলিশ অন্যায় করেছে, যারা হত্যার সাথে জড়িত, সরাসরি হত্যার সাথে এবং সরাসরি হত্যার যদি প্রমাণ থাকে, তাদের আপনি বিচার করেন, বা নির্যাতনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, নানান আছে না, নির্যাতন, গুম, হত্যা, এইসবের সাথে জড়িত, তাদেরকে আপনি আইডেন্টিফাই করেন, তাদের বিচার করেন এবং বিচারটা যেন ন্যায় বিচার হয়। মানে দুই পক্ষের উকিল থাকবে, দুই পক্ষের সাক্ষী থাকবে, মতামত থাকবে এবং জাজ সাহেব একেবারে ন্যায় বিচারটা নিশ্চিত করবেন। সেখানে বিচার কতটা ন্যায় হয় সেটা নিয়ে অনেকে বিতর্ক করতে পারেন, আপনি ততটুকু করতে পারতেন। বাকি পুলিশকে তো আপনি মোরাল কারেজটা দিতে পারেন, সেটা আমরা দিতে পারিনি। এখন 5 মাসে এখন দেওয়া কোনো পরিবর্তন এখন হয়েছে? এখন কিছু অনেক কিছু বেশ কিছু পরিবর্তন হয়েছে, বাট তারপরেও মাঝে মাঝে আমরা পুলিশের সাথে অন্যায় আচরণ করতে দেখছি, মাঝে মাঝেই। এটা ঠিক হয়ে যাবে। এখন পুলিশকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি বা পুলিশকে মনোবল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এখন যে নেতৃত্ব, সেই নেতৃত্ব হয়তো পুলিশকে ওটা দিতে পারবে। বাট ইলেকশনটা যদি আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে করতে চান, তাহলে হয়তো সেনাবাহিনী মাঠে থাকলে পুলিশের জন্য এটা একটা মরাল বুস্ট আপ হবে এবং সেনাবাহিনী মাঠে থাকলে জনগণও বুঝবে যে না, আমরা মানে জনগণের যে অংশটা, জনগণ তো আর দুষ্টুমি করে না বা জনগণ তো শৃঙ্খলা ভঙ্গ করে না। আপনি কিছু লোক, কিছু দুষ্ট লোক না বলে এদেরকে বলা যায় অপরাধী চক্র, হ্যাঁ, বা মাস্তান, গুন্ডা, হ্যাঁ, এরাই কাজটা করে, দলীয় কাডার, এদেরকে এইভাবে চিহ্নিত করেন। তাদেরকে যদি আপনি চিহ্নিত যারা করেন, আসল ভোটার, মানে এই যে আমরা একটা নির্বাচন পেয়েছি, 18 বছর পরে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার, এবং এরপর আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছি, এটাও একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তো সেক্ষেত্রে এই যে সহিংসতার কথাই আমরা প্রসঙ্গে আমরা চলে এসেছি, স্থানীয় সরকার নির্বাচনে সেই সহিংসতা হবে না এবং আমরা একটা সুশৃঙ্খল নির্বাচন পাবো, এই বিষয়টি নিয়ে কথা বলবো বিরতির পরে এসে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। দর্শক, আলোচনার বিষয় আজকে সংশোধনী আসছে স্থানীয় নির্বাচনে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ, তিনি আজকে আমার সাথে আলোচনায় আছেন। বলা হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা, এর মধ্যেই তিনি আলোচনায় এনেছেন, এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি যে দেশে নানাভাবে নানা সময় এক ধরনের অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিংবা সেটি তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে সরকারের সামনে তো এই বিষয়গুলো বেশ চ্যালেঞ্জ। এখন খুব সূক্ষ্মভাবে যদি না এগোয় সরকার কিংবা প্রশাসন, তো এই অস্থিরতা তো চলতে থাকবে। আপনার কি মনে হয় আবু আলম মোহাম্মদ শহীদ খান? না, দেশে তো একটা অস্থিরতা আছে, মানে অস্থিরতা ফিল করা যায়। ওই অর্থে আমরা যদি বলি যে দেশে খুব অস্থিরতা আছে, তাহলে হয়তো সরকার ভাববে যে আমরা সরকারের বিরুদ্ধে কিছু নিজেরাই ষড়যন্ত্র করে ফেলছি কিনা। তো দেশে একটা অস্থির অবস্থা আছে, এবং এই অস্থিরতার একটা কারণ এরকম যে আপনি যখন সংসদের দিকে তাকান, সংসদের যে বিরোধী দল এনসিপি, জামাত এবং এনসিপি, তারা একটা সংস্কার নিয়ে, গণভোট নিয়ে এবং উচ্চ কক্ষ নিয়ে, মানে বেশ কিছু পয়েন্টসে, মানে স্পেশালি গণভোটের যে গণভোটের মধ্য দিয়ে যে 48টা কোশ্চেন জনগণের সামনে তুলে ধরা হয়েছিল, যেটার মাথামুন্ডু বোঝার ক্ষমতা আমারও হয়নি, সুতরাং ব্যাপক জনগণের কি হয়েছিল আমি জানি না, কেন কোনো গণভোটে এরকম 48টা কোশ্চেন থাকে না। এবং এখন একটা সর্বোচ্চ আদালতের যে আইনটা বাতিল করলেন, তার মধ্য দিয়ে গণভোট সংবিধানে ফিরে আসলো। তো সেটা থেকে কি বোঝা যায় যে তাহলে মানে সংবিধানে গণভোট ছিল না? তো আপনি তো সেই সংবিধানটা বাতিল করেননি, তো আপনি গণভোটটা করলেন কীভাবে? সো এটা একটা বেআইনি বা সংবিধান বহির্ভূত গণভোটের আয়োজন করা হয়েছিল, এবং যেটা আয়োজন করেছিলেন ইউনূস সরকার, এবং তারা নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য ছিল, এবং কি কারণে আয়োজন করেছিলেন ওনারা সেটা ভালো বলতে পারবেন। তো এই যে গণভোট এবং গণভোটের যে আদেশ, সেই আদেশটাও আপনাদের সংবিধানের সাথে সংগতিপূর্ণ ছিল না, তখন এখন ছিল না। এখন আপনি সেই গণভোটের বদলতে বা গণভোটের কথা বলে আপনি এখন বিএনপিকে বাধ্য করার চেষ্টা করছেন যে আপনাকে গণভোটের যা যা আছে, মানে সমস্ত বিষয়টি হচ্ছে একটা রাজনৈতিক ঐক্যের একটা বিষয় রয়েছে। আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেকটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নেই। দর্শক, দেশ সাম্প্রতিক আরেকটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে, এবং সংশোধনী আসছে স্থানীয় নির্বাচনে, এই প্রসঙ্গটিতে আজকে ছিলাম। এরই মধ্যে আবু আলম মোহাম্মদ শহীদ খান আমার সাথে যুক্ত ছিলেন। জানিয়ে রাখতে চাই আমার আরও একজন অতিথি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন, এবং তাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমরা আজকে আলোচনা করছি সংশোধনী আসছে স্থানীয় নির্বাচন, এবং তিনটি বিষয়। শুরুতেই আমি বলেছি যে এবারের নির্বাচনে সেনা মোতায়েনের এক ধরনের প্রস্তাব রাখা হয়েছে এসির পক্ষ থেকে, এবং দ্বৈত নাগরিক বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা রয়েছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এমন বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে এসি। এছাড়া দলীয় কার্যক্রম নিষিদ্ধ যে দলটি রয়েছে, সে দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার চিন্তা আপাতত তারা করছে না। মোদ্দা কথা এই তিনটি। আমরা মানে যদি একেবারে মূল দাগে এই নির্বাচনটিকে, ইসির প্রস্তাবনাটিকে ভাগ করতে চাই। আরেকটা বিষয়, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন হচ্ছে না, একাধিক প্রার্থীর উপস্থিতির কারণে দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের একটা গ্রুপিং এরও একটা ব্যাপার রয়েছে। সবকিছু মিলে স্থানীয় সরকার নির্বাচনটিকে নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান? এবং বারবার বলা হয় স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা, আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেটি আদৌ হয় কিনা আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং সহ আলোচক আলম ভাই অনেক ভালোভাবে কথা বলেন, নিশ্চয় এতক্ষণ অনেক চমৎকার উত্থাপনা করেছেন। আমি নির্বাচন কমিশনকে যেভাবে দেখি, যে নির্বাচন কমিশন প্রায় 5 মাস হলো আলোচনায় নাই, আলাপে নাই, স্থানীয় সরকার প্রসঙ্গে আলাপে আসছে আর কি। যে সকল বিষয়গুলো সামনে নিয়ে আসছে, দ্বৈত নাগরিকত্ব পুরানো আলোচনা, নতুন কিছু নাই। আর আপনি যেটা বলেন এমপিভুক্ত শিক্ষক নির্বাচন করলো কি করলো না, এতে স্থানীয় সরকারের মানে নির্বাচন কমিশনের সাথে যে নির্বাচনের ইন্টিগ্রিটির ব্যাপার, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যে প্রশ্ন, এর সাথে আমার কাছে ভুক্ত টিচারদের যে পাওয়ার, এটা খুব বেশি কিছু যায় বলে আমার মনে হয় না আর কি। তো এটা নতুন করে কেন এনেছেন, কোন মানে আমরা তো ব্যাকগ্রাউন্ডটা জানি না, আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যেটা দেখছি সেটা হলো, আপনি হয়তো মিস করেছেন কিনা, যে যারা
জামানতদার, যে ঋণ খেলাপি কিন্তু ঋণ খেলাপি হলে তো হচ্ছেই। আপনি যদি ইলেকট্রিসিটি ঋণ খেলাপি হন, টেলিফোন বিল ঋণ খেলাপি হন, তাহলেও আপনাকে ইলেকশন করতে দিবে না। আবার যদি আপনি যে ধরেন আপনি 3 লাখ টাকা লোন নিয়েছেন, ইউনিয়ন পরিষদে তো নির্বাচনে এই ধরনের অনেক লোক থাকবে, 1 লাখ টাকা লোন নিয়েছে, 2 লাখ টাকা লোন নিয়েছে, থাকতে পারে, মেম্বাররা থাকতে পারে। তো আপনার এই 1 লাখ টাকা লোনের সাথে যিনি, অনেকেই তো যারা রাজনীতি করেন তারা অনেকেই সিগনেচার দেন যে হ্যাঁ আমি তার কাস্টডি হলাম, গ্যারান্টার হলাম। এখন এই গ্যারান্টার হলো আপনিও সমস্যার মধ্যে আছেন, তাহলে তো বাংলাদেশে আর গ্যারান্টার কিন্তু খুঁজে পাওয়া যাবে না, ভয় পেয়ে যাবে সবাই। না, এর মধ্যে পাওয়া যায় না, কেউ হতে চায় না, আত্মীয় স্বজন হতে চায় না, কলিগসরা তো হতেই চায় না। ইতিমধ্যে এটা হয়েছে। এখন যদি এটা আবার আসে সামনে, যে নির্বাচন কমিশনেই ভয় দেখাই দিচ্ছে সবাইকে। আগেও দেখেছি, আমি তো মনে করি গত জাতীয় নির্বাচন কমিশন কষ্ট করে নাই যে তা না, কষ্ট করেছে, কিন্তু খুবই ইন্ট্রোভার্ট ওয়েতে কষ্ট করেছে। ভিতরে ভিতরে কি কষ্ট করেছে, কি পরিশ্রম করেছে আমি বেশি টেরও পাই নাই। কিন্তু নির্বাচনের 2-3 দিন আগেও আমি খুব সেভাবে আস্থা রাখতে পারছিলাম না যে এটা কতটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন অফার করতে পারবে। শেষ পর্যন্ত সেনাবাহিনী, সিকিউরিটি এজেন্সি, বিশেষ করে সেনাবাহিনীর একটা দৃঢ়তার কারণে আমি বিশেষ করে মনে করি আর কি, যে গত নির্বাচনটা কিন্তু আমাদের আশানুরূপ হয়েছে। তো এখন নির্বাচন কমিশনকে মূল জায়গায় ফোকাস করতে হবে। মূল জায়গাটা হলো কি, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। সেটা কি কাজ করলে হয়, কি কাজ করলে হয় না, সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই দিকে মনোযোগ দিতে হবে। এখন এই যে বিষয়গুলো, এগুলো হয়তো সাইডলাইনে আছে, কোনো কোনো বিষয়ে আমাদের প্রয়োজন হতেও পারে, কিন্তু কারণ আমি তো তুলচারা বিশ্লেষণে যাচ্ছি না, হয়তো ওনারা নিশ্চয়ই কোনো পয়েন্ট পেয়েছেন এমপি ভুক্ত শিক্ষকদের কাছে, অথবা জামিনদারদের ক্ষেত্রে আমি কোনো প্রশ্ন খুঁজে পাই না, মানে কেন এটা ইনক্লুডেড হলো আমি বুঝতে পারছি না। উনি কি অপরাধ করলেন, কারোর গ্যারান্টার হয়ে উনি কি অপরাধ করেছেন এটাতে? উনি এটা একজনকে সহযোগিতা করতে গেলেন, তার গ্যারান্টার তো জানেও না উনি দিতে পারবেন কিনা। মানে সবকিছু মিলিয়ে আসলে এই পরিবর্তনগুলো বা এই প্রস্তাবগুলো মানে অলংকারিক মনে হচ্ছে। যে অলংকারিক শুধু না, আমার কাছে মনে হচ্ছে এটা দরকারি সেভাবে। মানে এই আলাপ এখন যেটা নিয়ে আসবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, সেই চ্যালেঞ্জটা কি? স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ এগুলো নয়। স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ হলো, প্রথমত আপনি স্থানীয় সরকারের যে ভায়োলেন্সহীন, সহিংসতা মুক্ত নির্বাচন করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, প্রার্থী নিরাপত্তা দেবেন, এই দিকে ফোকাস করা প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হলো যে নিরাপত্তা আসলেও এই যে নির্বাচনের বুথগুলো ভোটারটাকে ঠিকমতো কেন্দ্রে নিয়ে যাওয়া, আবার তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবেন তারা যেন অপকর্ম না করেন কাউকে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে, এইগুলো কিভাবে আরো কমিয়ে আনা যায়। মানে আমাদের দেশে যেগুলো কোনোটাই হয় না তা না, হয়, কিন্তু এগুলো যত বাড়া যায় দিনে দিনে কমিয়ে আনা, সেই দিকে ফোকাস করা আমাদের দরকার এখন। কিন্তু প্রার্থীকে কোনো নাগরিকরে প্রার্থীতে আটকিয়ে, মানে এই সকল কাজের মধ্যে প্রার্থীতে আটকিয়ে তেমন কোনো বেনিফিট নাই। আমি আরেকটু যুক্ত করতে চাই। সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দলটির, কিন্তু তাদের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো রকম, মানে অযোগ্য কিনা সে বিষয়ে কোনো রকমের ঘোষণার চিন্তা আপাতত নেই। আমার কথা হচ্ছে যে একটা, মানে আমি জানতে চাই, আমার কথা নয়, এটা আমি জানতে চাই যে একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে রেখেছেন, কিন্তু তার প্রার্থীরা, মানে তার কর্মীরা চাইলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিংবা তারা ভোট তো তাদের অধিকার, তারা তো ভোটটা দিতে পারবে। মানে এটা কি ধরনের প্রস্তাবনা যে ওই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে রেখে আপনি তার ভোটটা নিতে চাচ্ছেন? এটা আসলে কি ধরনের? স্বাভাবিক কথা হলো, যিনি ভোট দিতে পারেন তিনি প্রার্থী হতে পারেন, এটা হলো স্বাভাবিক নিয়ম। ভোটার হওয়ার যে যোগ্যতা, প্রার্থী হওয়ার যোগ্যতা কাছাকাছি। কিছু তো ঋণ খেলাপি আছে, যিনি ঋণ খেলাপি তাকে অবশ্য সামনে আইনটাও করা যেতে পারতো, যিনি ঋণ খেলাপি তিনি ভোট দিতে পারবেন না, এটা বরং ভালো হইতো বেশি। প্রার্থী হওয়ার চেয়ে যিনি ঋণ খেলাপি তিনি ভোট দিতে পারবেন না, এইটা মোর সেন্সেবল। কারণ তাহলে এর ব্যক্তিগতভাবে সে আটকাচ্ছে, সামাজিকভাবে তাকে আটকানো হচ্ছে না, তাতে অনেক মানুষ খেয়াল রাখবে। আওয়ামী লীগের ব্যাপারটা হলো, এটাতে আমি সবসময় বলেছি, এইটা নির্বাচন কমিশনের একার পক্ষেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, সবাই আলাপ আলোচনা করে আওয়ামী লীগের ব্যাপারে তো সিদ্ধান্তটা নিয়েছে জাতীয় দল হিসাবে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে, এটা ব্যাপারে
আমি তো অনেক আগেই বলেছি এটা জাতীয় সংলাপে যেতে পারে। এটা তো একটা এর যে সিদ্ধান্ত আপনি নেন তাকে নির্বাচন করতে না দিলেও তার ফলে কি কনসিকুয়েন্স হবে, দিলে কি কনসিকুয়েন্স হবে, এটা পুরোটা বিষয় দেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। মানে একজন আওয়ামী লীগের প্রার্থী, আমরা জানি যে ধরেন শহীদ ভাই, আপনি আদারওয়াইজ নেবেন না, আপনি আওয়ামী লীগ করেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, আপনি নির্বাচনে যখন অংশগ্রহণ করবেন আপনার 10 জন কর্মী প্রচারণায় যাবে, মানে এই বিষয়গুলো তো হবে না। তো সেক্ষেত্রে যখন ওই 10 জন কর্মী বাইরে আসবে, আওয়ামী লীগের 10 জন কর্মী বাইরে আসবে, প্রচারণায় যাবে, তখন সেই বিষয়গুলো কেমন দাঁড়াবে? সেখানে অনেক কমপ্লেক্সিটিস আছে। একটা হলো আপনি আওয়ামী লীগের যারা পোর্টফোলিও আছে, পদে আছেন, তারা তো দলের বাইরে যেতে পারবেন না, দল। কিন্তু যে আপনি শুধুমাত্র সেই লোকটা নিয়ে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আপনি সেই লোকটা নিয়ে কথা বলতে পারবেন যে লোকটা হয়তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওতে নাই। এক, আবার কোনো আলোচনা এমনটা হতে পারে যে আওয়ামী লীগের পোর্টফোলিও তো ছিল কিন্তু তিনি তো কোনো অপরাধ করেন না, যদি এমন হয়, এ ধরনের ফৌজদারি কোনো অপরাধ নাই, অন্য কোনো অপরাধ নাই, ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস নাই তার, সেটা আলোচনা আসতে পারে। কিন্তু ন্যূনতম আলোচনা যেটা আসবে সেটা হলো যদি আওয়ামী লীগের কোনো সমর্থক হয়, যারা সোসাইটি তাকে আওয়ামী লীগ হিসেবে চিনে, কিন্তু তিনি আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওতেও নাই দলীয়, অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথেও তার কোনো ইনভলভমেন্ট নাই, সেই জায়গায় তিনি যদি নির্বাচনে প্রার্থী হন, তখন তো আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা তাকে সমর্থন দিতে আসবে। তখন একটা আইন শৃঙ্খলাগত একটা চ্যালেঞ্জ তৈরি হবে, সামাজিক একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এইটা কোনো কোনো সময় আমার মনে হয় যে সমাজকে অ্যাডজাস্ট করতে দেওয়া উচিত। সমাজ কিভাবে ধীরে ধীরে এটাকে অ্যাডজাস্ট করে, কোন দিকে অ্যাডজাস্ট করে, এটা একটা প্রক্রিয়া হতে পারে। আরেকটা প্রক্রিয়া হতে পারে যে না, তখন আপনি এর কনসিকুয়েন্স দেখে কাজ করবেন, কেন আপনি করছেন না, কেন আপনি করছেন, বা কোনো নাগরিককে সাংবিধানিকভাবে আপনি কতটা নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বাধা দিতে পারেন। সংবিধান তো আমাদের আছে, আইন তো আছে, আপনি তো আইন তো লঙ্ঘন করতে পারবেন না। সুতরাং যাই করতে হয় আপনাকে, এই জন্যই বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং আদার্স যে সকল স্টেক হোল্ডারগুলো আছে, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল, সবাই এই বিষয়টা নিয়ে সিরিয়াস আলাপে দরকার। এটা আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে যত সহজে এটা পারা যায়, কারণ ওখানে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক নেই, দলীয় প্রতীক শুধু না, আপনি তো এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রার্থী, আপনি পাড়ায় পাড়ায় প্রার্থী, তা আপনি ওই পাড়ার প্রার্থী, এই পাড়ার প্রার্থী, আপনি ভায়োলেন্সকে কিন্তু একদম গ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই যে ক্ষেত্রে ন্যাশনাল একটা মানে জাতীয় ঐক্যমত্য ছাড়া বা জাতীয় সিদ্ধান্ত ছাড়া এই ব্যাপারে এখনই আমার মনে হচ্ছে এই জন্য নির্বাচন কমিশন হয়তো এভাবে যাচ্ছে না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত। তবে আপনি যে বিষয়টা বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি কি কি চ্যালেঞ্জ দেখি, আরো অবশ্যই আমি জানবো। আর তার আগে ছোট্ট একটা প্রসঙ্গ আমি রেখে গেছিলাম আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে, সেটা হলো রাজনৈতিক ঐক্য। এই যে সহিংসতার বিষয় বলছি, কিংবা এই যে এক টেবিলে বসে সকলে মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা বলছি, কিংবা রাজনৈতিক অস্থিরতা, এক ধরনের অস্থির ভাব কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি দেশের মধ্যে, যে কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে। এটা স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত গড়াবে না এবং সহিংসতার রূপ নেবে না। জাতীয় নির্বাচন আমরা মানে বাই লাখ হয়তো বা আমরা কিছুটা সহিংসতা কম দেখেছি, এবার স্থানীয় সরকার নির্বাচনে সেটাই আশা করতে পারি কিনা? না, আশা তো করতেই হবে। এবং স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচনের চেয়ে একটু বড় চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের প্রার্থী থাকে, এই পাড়ার প্রার্থী, ওই পাড়ার প্রার্থী, নদীর এপাশের প্রার্থী, খালের ওপারের প্রার্থী, এবং গোষ্ঠী আছে, আত্মীয়তা। তো নানান কারণে এটা একটা চ্যালেঞ্জ। এবং সেইভাবে ভোটটা হয়, ভোটটা কিন্তু খুব একটা মার্কা দিয়ে হয় বা খুব একটা দলীয় ইয়াতে হয় এরকম না। হ্যাঁ, দলের লোকেরা তো ভোট করেন না। মানে বাংলাদেশের আমাদের যদি কথা বলেন তাহলে বাংলাদেশের তৃণমূল মানুষও তো রাজনীতির সাথে যুক্ত। আপনি যদি একটা গ্রামের চায়ের স্টলে বসেন দেখবেন যে রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে। এতদিন অবশ্য বিশ্বকাপ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এখন আবার যখনই নির্বাচন আসবে তখন রাজনীতি নিয়ে কথাবার্তা হবে। আপনি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা চ্যালেঞ্জিং এবং এটাকে ঠিক করা সম্ভব আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকে, নির্বাচন কমিশন সচেষ্ট থাকে, এবং যারা নির্বাচন করবেন প্রশাসন, পুলিশ, সবাই যদি সচেষ্ট থাকেন তাহলে কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। প্রথম থেকেই মোকাবেলা করতে হবে এবং ডে ওয়ান থেকে যদি আপনি মোকাবেলা করতে পারেন অবশ্যই একটা ভালো ভোট করা সম্ভব। ভালো ভোট কোনো মঙ্গল গ্রহের বিষয় না, এটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশ এটা করা যেতে পারে। বাট কিছু তো হবেই, কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে যে এই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে ঠিক করব। এবং এগুলো আপনার যে অতীত অভিজ্ঞতা আপনি করেন, আলাপ করেন, করে পয়েন্টগুলো নির্ধারণ করেন এবং অতীত অভিজ্ঞতার আলোকে আপনি ঠিক করেন।
আপনি ধরেন যে এবং স্থানীয় সরকার নির্বাচনে যদি নির্বাচনটা তো আসলে তো কয়েকটা পর্যায়ে হয়, কয়েকটা ধাপে হয়, আমরা এর হ্যাঁ আগে আপনি দেখেছি। ইচ্ছা করলে ডিভিশন ওয়াইজ করতে পারেন, বাট এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি আলোচনা হচ্ছে এটা তো আমরা এখনো জানি না। যেমন ধরেন যে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন একদিনেই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ তারা স্থানীয় সরকার ইউনিয়নে ভোট দেবে আবার উপজেলায় ভোট দেবে, করতে পারেন। কিন্তু ওই যে আমি যে আলোচনাটা করছিলাম তার আগে আপনি সংস্কার করেন, আপনি এটা আইয়ুব খানের সিস্টেম রেখে দিবেন যে ওইখানে একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো, যে ইউনিয়ন পরিষদ যিনি চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদ তার, যিনি উপজেলা চেয়ারম্যান হবে উপজেলা পরিষদ তার, যিনি সিটি কর্পোরেশনের মেয়র হবেন মেয়রের সবকিছু, অন্যদের কোনো ভূমিকা নেই। এবং কোয়ালিটি অফ ক্যান্ডিডেটস অনেক ডিফার করে। আপনি মেয়র ক্যান্ডিডেট চিন্তা করেন, এই ঢাকা শহরে আমরা বসে আছি, শুধুমাত্র চিন্তা করেন মেয়র ক্যান্ডিডেট কারা কারা হতে পারে, আর চিন্তা করেন আপনার কাউন্সিলর ক্যান্ডিডেট কারা কারা হবে, তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন। আর যদি সবাই কাউন্সিলর হয় তখন ওই মেয়র ক্যান্ডিডেট সাহেবদেরকে কাউন্সিলর হতে হবে আগে, দেন তারা মেয়র হবেন। তো আপনি যে সংস্কারের প্রস্তাব ছিল সেগুলো নিয়ে গত 5 মাস ধরে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু আমরা কি আলোচনা করছি যেটা একটু আগে অস্থিরতা, আমরা অস্থির হয়ে গেছি যে গণভোটের রায় এখন বাস্তবায়ন করা হবে। আমি গণভোটের রায় বাস্তবায়ন কি করা হবে এটা আমি নিজে কনফিউজ। এবং তারেক রহমান সাহেব বলেছেন যে অক্ষরে অক্ষরে সংস্কার যেটা তারা মনে করেন সেটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে। তো এটা অক্ষরে অক্ষরে তো উনি প্রতিপালন করবেন, কারণ ওনারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে সাইন করেছেন। সো নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, বাকিতে তো ওনাদের কোনো আপত্তি নাই। এবং নোট অফ ডিসেন্ট নিয়ে তো আরেক দলের, অন্য দলের তো এক ধরনের এটাই প্রতিক্রিয়া তো চাপ আছে। দিচ্ছে তারা, সংসদে চাপ দিচ্ছে, সংসদের বাইরে আন্দোলন করবে, সমাবেশ ডাকছে, তার মাঝখানে আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটছে, অনেক কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, ভিডিও টিডিও, মানে একটা নানান ইয়াতে আমরা আছি। অসংখ্য So, ধন্যবাদ, এই যে আপনার যে চ্যালেঞ্জ এবং আপনাকে যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা, আমার মনে হয় যে আমি আহ্বান জানাবো যে এখান থেকে বেরিয়ে আসে আমরা স্থানীয় সরকার সংস্কার নিয়ে একটু আলোচনা করি, তো কিছুদিন এক মাস অবশ্যই, করি যে আসলে অবশ্যই। স্থানীয় সরকারকে কিভাবে সংস্কার করে তাদেরকে শক্তিশালী করা যায়। শক্তিশালী করা শুধুমাত্র যায়। আপনি একটা নির্বাচন দিয়ে কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী হবে না। হবে না, সিস্টেমে যদি পরিবর্তন না আসে। অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, চ্যালেঞ্জের কথা বলছিলেন আপনি, খুব সংক্ষেপে শুনে যাব কারণ এই অংশে আমার হাতে সময় কম, আপনার কাছে চ্যালেঞ্জগুলো একটু জেনে যাই। না, এখানে মূল ব্যাপারটা হলো আপনি ইলেকশন ম্যানেজমেন্ট এবং নিউট্রালিটি এনশিওর করা। আর একটা বড় সমস্যা হলো আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিং। এই নিয়ে কিন্তু আমি নির্বাচন কমিশনের কোনো কথা দেখছি না। পলিটিক্যাল ফাইন্যান্সিং, রাজনৈতিক অর্থায়ন যেটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে, সেই অর্থায়নটা যত আপনি কমাতে পারবেন তত আপনি নির্বাচনটাকে বিশ্বাসযোগ্য করতে পারবেন। তো এখানে যে সকল বিষয়গুলো আলাপে আসছে মানে প্রস্তাবে, সেই প্রস্তাবগুলো তো রাজনৈতিক ফাইন্যান্সের সাথে জড়িত না। আমাদের বর্তমানে নির্বাচনের যতগুলো চ্যালেঞ্জ আছে, যেমন আমরা অলরেডি সিকিউরিটি চ্যালেঞ্জটা গতবার মোকাবেলা করতে পেরেছি, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমাদের মূল চ্যালেঞ্জ হলো নির্বাচনের ইন্টিগ্রিটির ক্ষেত্রে পলিটিক্যাল ফাইন্যান্সিং, রাজনৈতিক অর্থায়ন। এইটা কিভাবে মোকাবেলা করা যায় সেই নিয়ে নির্বাচন কমিশনের গভীর ভাবনা এই যে দরকার। বাড়ি বাড়ি গিয়ে টাকা দেয়া কিংবা বিকাশের নাম্বার শুধু ধরিয়ে দেয়া, বাড়ি বাড়ি ছাড়াও তো নানাভাবে দিতে পারে, কিন্তু চ্যানেল তৈরি করে ফেলবে, নেটওয়ার্ক তৈরি করে ফেলবে, অথবা টাকা ভবিষ্যতে দিবে এটাও বলা যেতে পারে, কত কিছুই হতে পারে। তো সব কিছু টাকা না দিয়েও, টাকা ছাড়াও কত কিছু, ফাইন্যান্সিংটা ছাড়াও আরো কিছু আছে। তো একটা ডেমোক্রেসিকে যদি ফ্লারিশ করতে চান আপনি, গণতন্ত্র যদি বিকাশ ঘটাতে চান, তাহলে আপনাকে প্রাইমারি ফোকাস করতে হবে নির্বাচনের উপরে। কিন্তু নির্বাচন করলেই হবে না, শুধু যে কটা নির্বাচন আমরা অতীতে দেখেছি 14, 18, 24, সেই নির্বাচনে ফোকাস করলে হবে না। নির্বাচন করতে হবে আপনাকে গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই গ্রহণযোগ্য নির্বাচন যত একদিনই গ্রহণযোগ্য নির্বাচন 100% করতে পারবেন তা না, কিন্তু মোর অ্যাকুরেসি কতটা অর্জন করা যায় একের পর এক, সেই দিকে ফোকাস করতে হবে। তাই আমি বলেছি যে আপনি ফাইন্যান্সিং এর দিকে মনোযোগ দেন, কেন কিভাবে এটাকে মানে দুর্নীতিটাকে কমানো যেতে পারে, ইলেকশনের যে দুর্নীতি দেখায় সেটা কমানো যায়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আজকে আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আজকের মতো শেষ করতে হচ্ছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দেশ সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ, শুভরাত্রি।